ঘটনাটি আমি যেভাবে পেয়েছি বা যেভাবে কালেক্ট করেছি ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি আপনাদের ভীষণ রকম ভালো লাগবে। সেবার আমরা ঘুরতে গিয়েছিলাম ছত্তিশগড়ের জগদলপুরে। আমরা বলতে গেলে আমি, বাবা, মা, দিদি সোমেনদা এবং দিদির একমাত্র কন্যা ঐশী। আগে অবশ্য আমরা বিশাখাপত্তনম ঘুরে নিয়ে জগদলপুর এসেছিলাম। কিরুন্ডল এক্সপ্রেস করে জগদলপুর যখন পৌঁছালাম তখন দিনের আলো প্রায় ক্ষীণ হয়ে এসেছে। স্টেশনের বাইরের দিকটা বেশ মনোরম ছিল। যেদিকেই চোখ যায় সেদিকেই বড় বড় গাছ। কলকাতাতে এখন একসাথে এত গাছ সচরাচর দেখতে পাওয়া একেবারেই দুষ্কর। তিলোত্তমা এত দূর এগিয়ে চলেছে যে এখন কলকাতার রাস্তাঘাট মানে দূষণ। আমাদের হোটেল স্টেশন বেশ কাছে ছিল। হোটেলে পৌঁছানো মাত্রই আমরা হাত পা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। টানা 9 ঘন্টা ট্রেন জার্নি করার পর বেশ ক্লান্ত লাগছিল। ফ্রেশ হতেই সব ক্লান্তি নিমিষের মধ্যে উধাও হয়ে গেল। আমার আবার একটু চা খাওয়ার নেশা আছে, তাই ঠিক করলাম বাইরে বেরিয়ে একটু চা খেয়ে আসলে মন্দ হবে না। আসলে এখানে আসার পর থেকে আমার ইচ্ছা হচ্ছিল বাইরে একটু ঘুরে আসি। সবাই তখন খুব ক্লান্ত, তাই কেউ তখন বাইরে বের হতে রাজি হচ্ছিল না। বাইরে এসে দেখি যে আকাশ এতক্ষণে রাতের চাদরে নিজেকে ঢেকে ফেলেছে। একটু একটু করে ঠান্ডা লাগা শুরু হয়েছে। এখানে আসার আগে বাবার থেকে জানতে পেরেছিলাম যে এখানে একটু হলেও শীত পাবো। আমাদের হোটেলের ঠিক বাইরে একটা চায়ের দোকান চোখ পড়ল। সেই চা পর্ব সেরে ঠিক করলাম যে একটু সামনের রাস্তা দিয়ে হেঁটে চলে যাওয়া যায়। কিছুক্ষণ হেঁটে আসার পর না হয় রুমে ফিরে যাব। রাস্তাটা সোজা গিয়ে বা দিক বেদিকে গেছে। রাস্তার দুপাশে শুধুমাত্র শালবন, চারিদিকে কোনো আলো মাত্র নেই। মাঝে মাঝে দু একটা গাড়ি গেলে যা আলো পাওয়া যায়, ব্যাস সেটুকুই। নির্জন রাস্তা দিয়ে একমাত্র আমি হেঁটে চলেছি। মাঝে মাঝে ফুরফুরে শীতল বাতাসে চোখ জুড়ে আসছিল। সেই যে হাঁটা শুরু করেছি তাও প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। হঠাৎ মনে হলো যে একরকম অচেনা পরিবেশে ঘুটঘুটে অন্ধকারে বেশ হাঁটাটা ঠিক হচ্ছে না। এমনি শুনছিলাম নাকি মাওতা বাড়িতে বেশ ভয়ঙ্কর উপদ্রব আছে। তাছাড়া হোটেলের সবাই আমার জন্য চিন্তা করে ভেবে আমি পিছন ফিরে যেদিক দিয়ে এসেছিলাম সেদিকে হাঁটতে থাকি। হেঁটেই চলেছি, কিন্তু রাস্তা যে আর শেষ হচ্ছে না। কতক্ষণ ধরে হাঁটছি বুঝতে পারছি না, কিন্তু তাও প্রায় আধ ঘন্টার মতো হবে। অন্যদিকে পকেটে মোবাইল থাকে, কিন্তু আজকে ভুলক্রমে মোবাইলটা ফেলে এসেছি। আগে যেটুকু গাড়ি যাতায়াত করেছিল সেটুকুও নেই। চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক, আর আমার সামনে দাঁড়িয়ে নিষ্ঠুর অন্ধকার। আমি যে বিপদে পড়ে গেলাম ভগবান। নিজের মনের মধ্যে ঘুমড়ে চলেছি সে একা একা। আমার আসার ডিসিশনটা ঠিক হয়নি। এতক্ষণ ধরে হেঁটে চলেছি, কিন্তু এখনো রাস্তার মোড় পর্যন্ত পৌঁছাতে পারলাম না। তবে কি আমি ভুল রাস্তায় এসে পড়েছি? নিজেকে প্রশ্ন করতেই থেমে যায়, কিন্তু সেটা কি করে সম্ভব? আমার দিব্যি মনে আছে আমি সোজা হাঁটছিলাম। কোনো যুক্তি তর্ক আমি খাড়া করতে পারছিলাম না নিজের মনকে। এখন শুধু ভয় আর ভয় আমাকে কামড়ে ধরছিল। ক্রমশ আমার বুকটা ভারী হয়ে আসছিল, কেমন জানি অস্থির লাগছিল মনটা। পা দুটো আর চলতে চাইছে না। হঠাৎ কানে একটা বাচ্চা মেয়ের কণ্ঠস্বর ভেসে আসলো। শুনে মনে হলো বাচ্চাটি আমার থেকে বেশি দূরে দাঁড়িয়ে নেই। সে যে এক প্রকার খিলখিল করে হেসে চলেছে। আমি নিজেকে আর চুপ রাখতে না পেরে জিজ্ঞেস করেই ফিরি যে কে তুমি? কোনো উত্তর নেই। ফের আমি জিজ্ঞেস করি কে তুমি, কোথা থেকে এসেছো? কিন্তু কোনোভাবেই বাচ্চাটির কোনো উত্তর নেই। এবার আমার সত্যি একটু বিরক্তি লাগলো, কিন্তু এটাও মনে হলো যে হয়তো আমাকে অচেনা দেখে একটু লজ্জায় পেয়েছে মেয়েটি। কিন্তু তা কি করে হয়? এখানে যে আলোর বিন্দু মাত্র নেই। যদি সে আমাকে দেখতে পারে তাহলে আমি কেন তাকে দেখতে পাচ্ছি না? এরকম একগুচ্ছ প্রশ্ন আমাকে উত্তেজিত করতে থাকে। আমার কিচ্ছু ভেবে বসার আগেই মেয়েটি আমাকে হিন্দি ভাষায় জিজ্ঞেস করলো, আপকো কিধার জানা হ্যায়? মেয়েটির কথা শুনে আমার হৃদয়টা টান দিয়ে উঠল। বুঝতে পারলাম সে আশেপাশের কোনো একটি গ্রামে থাকে। আমি মৃদু স্বরে মেয়েটাকে বললাম, মুঝে অতিথি হোটেল মে জানা হ্যায়। আমার কথা শোনা মাত্র মেয়েটি সে আবার আগের মতোই খিলখিল করে হেসে চলছে। বিরক্ত হয়েও আমি বিরক্তি প্রকাশ করলাম না। ভাবলাম রাগের মাথায় কিছু উল্টাপাল্টা বলে ফেললে যদি মেয়েটা চলে যায় তাহলে তো আমার হোটেলে ফেরা সম্ভব হবে না। তাই আমি চুপ করে রইলাম। মেয়েটা ক্রমাগত হেসেই চলেছে, যেন হাসি তার থামছেই না। কিছুক্ষণ এরকম কাটার পর মেয়েটি নিজে নিজে বলে উঠল, আপকো জিধার জানা হ্যায়, মুঝে মালুম হ্যায়।
আইয়ে বেহরে সাথ আইয়ে বলা শেষ করা মাত্রই আবারও সে খিলখিল করে হাসতে লাগলো। আমি ভাবলাম তাহলে হয়তো বা পৌঁছাতে পারবো। মেয়েটি আমি যে হাসুক কিংবা না হাসুক তার ইচ্ছা, আমাকে সাহায্য করতে চাই, এটাই আমার জন্য অনেক। হয়তো বাচ্চা বলে এরকম দুষ্টুমি করছে। তাই আমি বললাম, ঠিক হ্যাঁ মুঝে লে চালো। মেয়েটি খিলখিল করে হাসতে হাসতে হাঁটা দিল। মেয়েটির হাঁটা অনুসরণ করতে করতে আমি পিছু নিলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর সামনে হঠাৎ করে দেখলাম সেই রাস্তার মোড় যেখান থেকে আমি হাঁটা শুরু করেছিলাম। খানিকটা কাছে আসতেই মেয়েটার পায়ের আওয়াজ শোনা গেল না। পেছনে তাকিয়ে দেখলাম মেয়েটা আমার বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে আছে এবং একটি হাত দিয়ে আমাকে ইশারা করছে। তার ইশারায় বুঝতে পারলাম মেয়েটা আমাকে হোটেলে ফেরার রাস্তা দেখিয়ে দিচ্ছে। মোড়ের মাথায় কয়েকটা দোকান ছিল, সেই দোকানগুলোর আলোতে মেয়েটাকে অস্পষ্টভাবে দেখতে পারলাম। মেয়েটার এলোপাতারে চুল আর পরনে একটি সাদা কাপড়। মেয়েটির চোখে যখন চোখ পড়ল তখন আমি হতভম্ব হয়ে গেলাম। কি অসম্ভব জল করছে মেয়েটির চোখ দুটো। আমি আর কথা না বাড়িয়ে জিজ্ঞেস করলাম, ক্যা তুম নেহি आओगे मेरे साथ? মেয়েটি আমার প্রশ্নের উত্তর না দিয়েই আবার খিলখিল করে হাসতে হাসতে অন্ধকারের মধ্যেই মিলিয়ে গেল। আমি ধন্যবাদ জানানোর সুযোগটুকু পেলাম না। যাই হোক, যথারীতি আমি হোটেলে পৌঁছে গেলাম। হোটেলের রিসেপশনের সবাই আমার জন্য অধৈর্যভাবে অপেক্ষা করছিল। আমাকে দেখে রীতিমতো বকাবকি শুরু করে দিল বাবা। তারপর আমাকে জিজ্ঞেস করলে আমি সব ঘটনা খুলে বলি কি ঘটেছিল, ওই বাচ্চাটা কিভাবে আমাকে হেল্প করলো। হোটেলের রিসেপশনিস্ট আমার কথা শুনে রীতিমতো হতভম্ব হয়ে আকাশ থেকে পড়লো। গোল গোল চোখে আমার দিকে তাকিয়ে বলল যে তোমাকে আজ আরভি সাহায্য করেছে। যথারীতি তাকে আমি জিজ্ঞেস করি, কে আরভি? তারপর রিসেপশনিস্টের কাছ থেকে যা শুনলাম তা শুনে যে কোনো জীবিত মানুষের হাড় হিম হয়ে যাবে রীতিমতো, এবং আমার হাড়ও হিম হয়ে গিয়েছিল এবং আমিও হতভম্ব হয়ে গিয়েছিলাম। রিসেপশনিস্টের কথা অনুযায়ী আরভির সামনে একটি গ্রামে থাকতো। খুব হাসি খুশি মেয়ে ছিল। আরভির বয়স যখন 8 তখন রাস্তাতে একদিন লরির ধাক্কাতে আরভির মৃত্যু হয়। তারপর থেকে নাকি প্রায় আরভির আত্মাকে রাস্তার ধারে রাত্রিবেলাতে ঘুরতে দেখা যায়, কিন্তু আজ পর্যন্ত আরভি কারো ক্ষতি করেনি, সবাইকেই উপকার করেছে। কথাটা শোনার পর আমার ভয় করছিল ঠিকই, কিন্তু একই সাথে আরভির প্রতি আমার মায়া জন্মেছিল এবং শ্রদ্ধা হলো। এখনো মাঝে মাঝে আমার সেই দিনটার কথা মনে পড়ে যায়। এমনকি এই ঘটনাটা লেখার সময় আমার সত্যি কথা মন খারাপ হয়ে যায়। আজ হয়তো আরভির আত্মা রাতের অন্ধকারে ঘুরে বেড়ায়, হয়তো বা মানুষকে উপকার করে বেড়ায়। কারো ভুল পথ হলে তাকে সোজা পথে নিয়ে আসে। তুমি যেখানেই থাকো ভালো থেকো আরভি। এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি যদি আপনার কাছে ভালো লাগে বা আপনার মনোপুত হয় তাহলে অবশ্যই ঘটনাটি পড়ে শোনাবেন।